এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। ঝিনুক সমুদ্রের দিকে তাকালো। তার মুখের প্রতিক্রিয়া বুঝতে পারল না ঝিনুক। সে হয়তো গভীর কিছু ভাবছে, অবশ্যই গম্ভীর। ঝিনুক নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করল। সমুদ্রের বুক থেকে উঠে যাবে, কিন্তু সমুদ্র তার বুকের মধ্যে আরো জোরে জড়িয়ে ধরল। সমুদ্র এত শক্ত করে ধরেছে যে ঝিনুক চ্যাপটা আলু ভর্তা হয়ে যাচ্ছে। বলল, সমুদ্র ভাইয়া, এত জোরে কেন ধরেছো? আমি শেষ হয়ে যাচ্ছি। তোমার কি আমাকে চ্যাপটা আলু ভর্তা বানানোর ইচ্ছা নাকি? সমুদ্রের হাতের বাঁধন আলগা হয়ে এলো। ঝিনুক তার থেকে একটু দূরত্ব বজায় রেখে ভ্রু উঁচু করে তাকালো। সমুদ্রকে মলিন লাগছে কেন যেন ঝিনুকের মন বলছে। সমুদ্রের হৃদয় কান্না করছে, সেটা তার মুখের মলিনতা প্রকাশ করছে। সত্যি কি তাই? হঠাৎ সমুদ্র তার দুই হাত ঝিনুকের গালে আলতো করে রেখে বলল, আমাকে ছেড়ে চলে যাবি না তো চড়ুই? বল যাবি না? আমি তোকে ছাড়া এক বিন্দুও নিঃশ্বাস নিতে পারবো না, মরে যাব। যখন তোকে পাওয়ার কোনো চান্স ছিল না, তখন আল্লাহ তোকে আমার নামে আবদ্ধ করে দিয়েছে। এখন পেয়েও আমি সারাক্ষণ তোকে না পাওয়ার আশঙ্কায় ভুগছি রে চড়ুই পাখি। দিন যত যাচ্ছে আমি শক্তপোক্ত মানুষ, শারীরিক মানসিক দুই দিক থেকে দুর্বল হয়ে পড়ছি। আমি পারছি না চড়ুই পাখি, সত্যি আমি আর পারছি না। জানিস চড়ুই বউ, প্রতিদিন আমাকে একটা জিনিস কুড়ে কুড়ে খায়। তোর আমার বয়সের দূরত্ব এত বেশি হলো কেন? একটু কম হলে কি এমন ক্ষতি হতো? আমার ভাগ্যটা মনে হয় খুবই খারাপ চড়ুই পাখি, খুবই। সমুদ্রের গলার স্বর ভার হয়ে এলো। সে দ্রুত ঝিনুকের সামনে থেকে উঠে জানালার দিকে চলে গেল। ঝিনুক সমুদ্রের দিকে তাকিয়ে রইল। জীবনে এই প্রথম সমুদ্রকে ঝিনুক এত ভেঙে পড়তে দেখল। ঝিনুক এই শক্তপোক্ত মানুষটিকে এত অসহায় এর আগে কখনো দেখেনি। যে কোনো পরিস্থিতি সামলাতে সে খুবই বিচক্ষণ, চতুর, দাবার চাল উল্টিয়ে দিতে ওস্তাদ। তার অসহায়ত্ব ঝিনুকের কাছে এত কষ্টের কেন? ঝিনুকের কলিজাটা থক করে উঠল। ওর হৃদয় কান্না করছে সমুদ্রের জন্য। হ্যাঁ করছে, কিন্তু কেন? চোখ বেয়ে জল গড়িয়ে পড়লো। উত্তর খুঁজতে ঝিনুক ব্যস্ত হয়ে পড়ল। সমুদ্রের সাথে নানু বাড়ি ফিরল ঝিনুক। মারিয়া আগেই বাড়ি পৌঁছে গেছে। এখন সন্ধ্যা প্রায় 7টার কাছাকাছি। কলিং বেল চাপতেই সাথে সাথে দরজাটা খুলে দিল। মামি আর নানি ঝিনুককে দেখে জড়িয়ে ধরল। নানু হাউমাউ করে কান্না শুরু করলো। ঝিনুকের সারা শরীরে হাত বুলিয়ে দিচ্ছে। সমুদ্র আর ঝিনুক বাড়ির ভেতর ঢুকলো। মামা মামি নানুর সাথে কিছুক্ষণ কথা বললাম, তারপর মারিয়ার সাথে উপরে চলে গেল। বড় চাচার করা আদেশ, ঝিনুককে শেখ বাড়িতে ফিরে যেতে হবে। পড়াশোনা নিজ বাড়ি থেকেই করতে হবে। বড় চাচার আদেশ অমান্য করার ক্ষমতা ওদের কারোই নেই। তাছাড়া সমুদ্র ভালো করে অনেক কিছু বুঝিয়েছে। এমন এমন একটা বড় কাণ্ড ঘটেছে, এটা দ্বিতীয়বার ঘটবে না তার কোনো গ্যারান্টি নেই। এছাড়াও নানু ও মামিও সেই কথার সায় দিচ্ছে। তাই সব নিয়ম ভেঙে ঝিনুক শেখ রংমহলে রওনা জন্য রাজি হয়ে গেল। সমুদ্র সোফায় বসে আছে, ঝিনুকের আসার অপেক্ষা করছে। ঝিনুকের মামার কিছু কাজ ছিল, তাই সে বাধ্য হয়ে সমুদ্রকে রেখেই চলে গেলেন। সোফায় ঝিনুকের নানু আর সমুদ্র বসে এটা সেটা নিয়ে গল্প করছে। ঝিনুকের মামি আর মায়ানের বউ রান্নাঘরে চা নাস্তার ব্যবস্থা করছে। মিনিট 5 পর মায়ানের বউ চা নাস্তা নিয়ে এলো। টেবিলের ওপর নাস্তা সেরে সমুদ্রকে দেখে বলল, নিয়ে যান নিয়ে যান, এই মেয়ে ছুইটাকাকে এই বাড়ি থেকে নিয়ে গেলেই ভালো হবে। যে মেয়ে মাঝরাতে বড়দের না জানিয়ে রুমে পুরুষ মানুষ ঢোকায়, অকাম কুকাম করে, জামা কাপড় বারান্দায় শুকায়, তাদের সাথে এরকমই হয়। আবার কোন নাগর জুটিয়ে ফান্দে পড়েছে, ঢং করার জায়গা পায় না, অসভ্য মেয়ে কোথাকার। ঝিনুকের নানি চটে উঠলো। কিছু বলার আগে সমুদ্র হো হো করে হেসে উঠলো, বলল, শুনেছি গলা চুলকানো মহিলা মানুষের নাকি সব জায়গায় চুলকায়। তার দুর্দান্ত নমুনা হলেন আপনি। তা কোন কোন জায়গায় চুলকাচ্ছে আপনার? আপনার কি খুব কষ্ট হচ্ছে? মধ্যরাতে ঝিনুকের রুমে আমি এসেছিলাম বলে। হায়, যুগ পাল্টে গেছে।
আগে ভাইয়ের বউকে সম্মান দেওয়া হতো মাতৃতুল্যের, এখন নাকি ভাইয়ের বউকে সম্মান দেওয়া হয় বউয়ের মর্যাদা দিয়ে। তা আপনি বললে আজকে রাতে আপনার রুমে আমি আসবো নাকি? করবেন নাকি আকাম কুকাম? মায়ের বউ চোখ উল্টে তাকালো সমুদ্রের দিকে বলল, ছি 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 ছি, কি কথাবার্তা! শেখ বংশের ছেলে মেয়েরা এমনও হয়? আপনি কিন্তু এবার বেশি। মায়ানের বউ রাইট? কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বের করবেন না। শেখ বংশের পরিচয় কর্মকাণ্ড পরে কোনো একদিন দেখাবো। তার আগে আপনি যেই বংশ থেকে উঠে এসেছেন এই বাড়িতে তা বিস্তার করতে আসবেন না। নানি শাশুড়ি, সময় থাকতে এই মেয়েকে বুঝিয়ে দিও সমুদ্রের জিনিসের প্রতি চোখ তুলে তাকালে সমুদ্র সেই চোখ তুলে নেওয়ার ক্ষমতা রাখে। মুখের জবান ছিঁড়ে আমি নেড়ি কুত্তাদের খাওয়াতে দুইবার ভাববো না। সময় থাকতে ঘরের চৌকাঠ পাল্টাও, না হয়। এরই মাঝে ঝিনুক তার সমস্ত গাট্টি বস্তা নিয়ে নিচে নামল। আহ, কি যন্ত্রণা! এত বস্তা! এইটুকু আনতে ঝিনুক হাঁপিয়ে গেছে। ড্রাইভার সহ লাগেজগুলো গাড়িতে পৌঁছালো। সবাইকে বিদায় দিয়ে ঝিনুক রওনা দিল শেখ বাড়ি। 4টি বছর এই বাড়িতে কাটিয়েছে। কত সুখ, দুঃখ, আনন্দের স্মৃতি রয়েছে এখানে। ঢাকা শহরে জ্যাম রাস্তায় থাকবে না তা কি করে হয়? আজও ব্যতিক্রম হয়নি। বিগত আধ ঘন্টা ধরে জ্যামে বসে আছে ওরা, অথচ গাড়ি তার জায়গা থেকে এক চুল পরিমাণও নড়েনি। বাইরের দিকে তাকিয়েছে ঝিনুক। মোনার মস্তিষ্ক বারবারই ওই ঘটনাটুকু স্মৃতিতে বিচরণ করছে। ঝিনুক ভেতর থেকে এখনো ভয় পাচ্ছে, কিন্তু সবার সামনে হাসি মুখে বলে বেড়াচ্ছে ও সব ভুলে গেছে, তেমন কিছুই হয় নাই। সত্যি কি তাই ভাবছে। হঠাৎ ঘাড়ে কারো স্পর্শ পেতে ঝিনুক চমকে সমুদ্রের দিকে তাকালো। ঝিনুককে টেনে ওর মাথাটা সমুদ্রের বুকে রাখলো। বললাম, বেশি ভাবিস না, আমি আছি, ভরসা রাখ আমার উপর। সত্যি ভরসা খুঁজে পেল ঝিনুক। কিছুক্ষণের জন্য সবকিছু ভুলে গেল। জাম ছেড়ে দিল। গাড়ির নিজ গন্তব্যে চলছে। ঘড়ির কাঁটা 9টার উপরে। ওরা বাড়িতে প্রবেশ করতে মা চাচিরা দৌড়ে এলো। ঝিনুকের মা ঝিনুককে তার বুকের সাথে মিশিয়ে নিল। ঝিনুকের হাত পা পর্যন্ত খুঁটিয়ে খুঁটিয়ে সবকিছু দেখছে। চাচিরা ওর মাথায় হাত বুলিয়ে দিয়েছে। মা, তুমি কি করছো? আমার কিছু হয় নাই, ছাড়ো, আমি ঠিক আছি। আমি ছোট মানুষ নাকি যেমন করছো? ঝিনুকের মায়ের দুচোখ ভর্তি পানি। মা কাঁদছে। এইটাই হয়তো মায়ের মমতা, মাতৃত্বের টান। ছেলে মেয়েদের কিছু হলে নিজেরা ঠিক থাকতে পারে না। ঘড়ির কাঁটায় রাত 11:55 বাজে। ঘুম আসছে না। বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে ঝিনুক। হুডি পরা লোকটির কথা ভাবছে। কে সে? সে কি করে জানলো কোচিং এর ঘটনা? কোচিং এর ছেলেটি কি বেঁচে আছে? তারপর কি হয়েছিল? ঝিনুক হাসপাতালে কি করে? এতগুলো প্রশ্ন একসাথে মাথায় ঘুরপাক খাচ্ছে। উফ, অসহ্যকর। হঠাৎ দরজার টোকা পড়লো। এত রাতে কে এলো? ঝিনুক দ্রুত দরজা খুলতেই দেখে সমুদ্র দাঁড়িয়ে আছে। সমুদ্র ভাইয়া, আপনি? আমি ছাড়া অন্য কাউরে আশা করছিলি নাকি? শোন, এই জীবনে আমি ছাড়া তোর আর কোনো গতি নেই, বুঝলি? কপালে টোকা দিয়ে বলল কথাটা। সমুদ্র ঝিনুকের কথার কোনো উত্তর না নিয়েই ওর রুমে ঢুকে গেল। সমুদ্র বারান্দায় গিয়ে দাঁড়ালো। ঝিনুকও পিছু পিছু তার সাথে বারান্দায় গেল। না, তা নয়, কিন্তু মধ্যরাতে তুমি আমার এখানে। সমুদ্র দীর্ঘ একটা নিঃশ্বাস ছাড়লো। বলা, নিজের বউ যদি জামাইকে বলে এত রাতে এখানে কি করছো, তাহলে নিশ্চিত আমাকে বাড়ির আঙিনায় একটা কুয়া খুঁড়ে সেখানে মাটি চাপা হওয়ার দরকার। আহ, কি বেদনাময় জীবন আমার। ঝিনুক নিভু নিভু চোখে সমুদ্রের দিকে তাকালো। সমুদ্র ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, চোখ বন্ধ কর। মানে কেন? এত বেশি কথা কেন বলিস চড়ুই? যা বলছি তা কর। সমুদ্রের কথা মতো চোখ বন্ধ করলো। সমুদ্র আর ঝিনুক ওদের বারান্দায় দাঁড়িয়ে আছে। হঠাৎ কানের কাছে উষ্ণ নিঃশ্বাসের আওয়াজে ঝিনুক কেঁপে উঠল। সমুদ্র ফিসফিস করে বলা, হ্যাপি বার্থডে চড়ুই বউ। মুখ ফুলিয়ে দুপা পেছনে গেল। ঝিনুক বলল, এতক্ষণ পর সময় হলো বার্থডে উইশ করার জন্য, লাগবো না, তোমরা তো আমাকে ভুলেই গেছো। সমুদ্র হো করে হেসে উঠল। বলল, পাগলি, সারাদিন একবারও মোবাইলের কাছে গিয়েছিস? দেখ তো সবাই কত উইশ করেছে।
ইস, সত্যি তো ভুলেই গেছে। আজ এমন একটি ঘটনা ঘটে গিয়েছে যে ঝিনুক ভুলে গিয়েছিল মোবাইলের কথা। যাকে ভুলে গেলে গেছে, এখন মোটেও হারা যাবে না তার। মহিলারা তর্কে কখনো হেরেই যায় না, তাই ঝিনুক ডিসিশন নিল ও হারবে না, তর্ক চালিয়ে যাবে। মানলাম, কিন্তু আপনি কাল 12টায় উইশ না করে আজ 12টায় উইশ করছেন কেন? এর কোনো অজুহাত আছে আপনার কাছে? আছে আছে, অবশ্যই আছে। শোন, একবার কলেজ লাইফে হিমু সমগ্র পড়েছিলাম। সেখানে আমার প্রিয় লেখক হুমায়ুন আহমেদ বলেছেন, রাত 12টা মানে নিউট্রাল সময়। এই সময়ে সব কিছু শূন্য। তাই তোর জন্মদিনের শেষ সময়টা এখন নিউট্রালে আবদ্ধ আছে, বুঝলি? এই ছিল আপনার অজুহাত? মহা সুন্দর, সবকিছুর ব্যাখ্যা আপনার কাছে পাওয়া যাবেই যাবে। সমুদ্র বিচক্ষণ ভঙ্গিমায় উত্তর দিল, ইস। রাগে গা পিত্তি জ্বলে যা উঠলো ঝিনুকের। দাঁতে দাঁত চেপে কিছু বলবে তার আগে সমুদ্র ওর পকেট থেকে একটা বক্স বের করে দিল। লাল বক্সটা জ্যোৎস্নার আলোয় আরো চিকচিক করছে। এটা কি সমুদ্র ভাইয়া? পিছনে ফিরে দাঁড়া। ঝিনুকও পেছন ফিরে দাঁড়ালো। সমুদ্র হঠাৎ ঝিনুকের সাথে মিশে দাঁড়ালো। সমুদ্রের শরীরে পারফিউমের ঘ্রাণ ঝিনুক অনুভব করছে। শরীর দ্বিতীয় দফায় কেঁপে উঠল। সমুদ্র ঝিনুকের এলোমেলো চুলগুলো এক সাইড করে গলায় একটা লকেট পরিয়ে দিল। গলায় ঘাড়ে একটা পরশ এঁকে দিয়ে ফিসফিস করে বলল, এটা তোর বার্থডে গিফট চড়ুই বউ, আমার দেওয়া প্রথম উপহার। চড়ুই বউ, জানিস আমি কেন সবার শেষে তোকে উইশ করলাম? তোর জীবনের নতুন অধ্যায় আমাকে দিয়ে কবেই শুরু হয়ে গেছে। এখন মধ্য জীবনে আমার হাতে হাত রেখে সব কিছুর সাক্ষী হবি, উপভোগ করবি, আর শেষ জীবনে আমাতেই অস্ত হবি, বুঝলি চড়ুই বউ? অন্যরা হয়তো তাদের প্রিয়তমাকে প্রথমে উইশ করার প্রতিযোগিতা করে, কিন্তু আমি সমুদ্র আমার প্রিয়তমার কোনো কিছুরই ভাগাভাগি করতে চাই না। প্রিয়তমার জন্য সব কিছুই হবে ভিন্ন। সমুদ্র দূরে সরে গেল। ঝিনুক খুবই লজ্জা পেয়েছে। এমন করে কেউ কাছে আসে? ঝিনুকের হার্টবিট 360 ডিগ্রি বৃত্তকার চক্র আকারে ঘুরছে। ঝিনুক তো জোরে জোরে শ্বাস নিচ্ছে, কিন্তু মনে হচ্ছে সত্যি সময়ে নিউট্রালে স্থির হয়ে গেছে। নিজের আড়ষ্ট কাটিয়ে সমুদ্রের দিকে ঘুরে দাঁড়ালো, মাথা নিচু করে সমুদ্রকে বলল, ধন্যবাদ সমুদ্র ভাইয়া। সমুদ্রর এগিয়ে এলো, ঝিনুকের কপালে একটা পরশ দিয়ে বলল, রাত জাগবি না, ঘুমিয়ে পড় যা। সমুদ্র দ্রুত রুম থেকে চলে গেল। সমুদ্র চলে গেল, আর একটু থাকলে কি হতো, উফ, মানুষটি এমন কেন? তবে তার প্রেজেন্টেশনে ঝিনুকের মন সবসময় ভালো হয়ে যায়, আজও ব্যতিক্রম নয়। খুশি মনে ঘুমাতেই চলে গেল। অন্যদিকে সমুদ্র নিজের রুমে গিয়ে বেডে বসে বড় বড় শ্বাস নিচ্ছে। বহু কষ্টে নিজেকে কন্ট্রোল করে রেখেছিল। পুরুষ মানুষ নিতান্তই নারীর কাছে গেলে নেশায় আসক্ত হয়ে পড়ে, আর যদি প্রিয়তমা ঝিনুকের মতো আবেদনময়ী হয় তাহলে তো সমুদ্র পাগল হবেই। হঠাৎ করে সমুদ্রের ফোন কেঁপে উঠল। সমুদ্র নিজেকে ডাইভার্ট করার জন্য ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে বলল, স্যার, আজকে একটা হাসপাতালে দুপুর 2টা অথবা 2:30টার দিকে এক ছেলে হাসপাতালে হাত কাটা অবস্থায় ভর্তি হয়েছে। কি করে হয়েছে সকলের অজানা। ছেলেটি এখনো হুঁশে ফিরে নাই। আর কি? দ্রুত বল। এমন কোনো প্রমাণ পাই নাই যেখানে ম্যামরা অবস্থান করছিল। ম্যামকে যে মেয়েরা হাসপাতালে ভর্তি করিয়েছেন তাদের খোঁজ পাই নাই। খোঁজ লাগা, যে করে হোক, আমার সব ডিটেলস চাই। সমুদ্র রাগে ফোনটা কেটে দিল। মোবাইলটা খাটে আছাড় দিতে গিয়ে দিল না। সমুদ্র ফোনটা ঘুরিয়ে একজনকে কল দিয়ে বলল, আমি আর্জেন্ট তোকে ঢাকায় চাই, ইটস ইমার্জেন্সি। ফোনটা কেটে দিল। নিজের মাথাটা চেপে ধরে বেডে গা এলিয়ে দিল। চুরিকে সম্পূর্ণ করে নিজে করার সময় এসে পড়েছে। দুনিয়ার সামনে মিসেস আব্রাহাম ফরহাদ সমুদ্র শেখ হয়ে পরিচয় করার সময় এসে গেছে। এমন হাজারো গভীর অঙ্ক কষতে ব্যস্ত হয়ে পড়ল। খুব ভোরেই ঝিনুকের ঘুম ভেঙে গেল। উঠে নামাজ আদায় করে নিল। পাখিদের কিচিরমিচির শব্দে পুরো শেখ রংমহল স্নিগ্ধতা ছড়াচ্ছে। আজ মনটা অনেকটা ভালো, যদিও কালকের ঘটনার স্মৃতিতে বিচরণ করছে
মন ও মস্তিষ্ক প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে অজানায় হারিয়ে যায়। তবুও সবকিছু এক সাইডে রেখে ঝিনুকে এগিয়ে চলতে হবে। ভাবতে হবে ওর সাথে ঘটে যাওয়া এটা একটা অ্যাক্সিডেন্ট, আর পরিকল্পিত হলো সময় আবারও সবকিছু সামনে নিয়ে আসবে। সেই অপেক্ষাতেই না হয় থাকা যাক। হাঁটতে হাঁটতে বাগানের দিকটায় এলো ঝিনুক। কৃষ্ণচূড়া গাছগুলো বেশ ফুল ফুটেছে, আর কিছু কিছু ফুল ঝরে পড়েছে। ঝরে পড়া ফুলগুলো বাগানের ঘাসের উপর নিজেদের অন্য এক রূপে মেলে ধরেছে। পাখিরা মগ ডালে গুলোতে আনন্দে মেতে উঠেছে। হালকা বাতাসে ঝিনুকের খোলা চুলগুলো উড়ছে। পূর্ব আকাশে উঠন্ত সূর্যের মিষ্টি রোদ চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। নিতান্তই বলা যায় প্রকৃতি তার সৌন্দর্যের অন্য রূপে ওকে মুগ্ধ করেছে। ঝিনুক ঘাসের ওপর থেকে বেছে বেছে সুন্দর সুন্দর পাপড়িগুলো সংগ্রহ করছে। আশেপাশে সবকিছুই তার বাস্তবিক জগৎ থেকে হারিয়ে গেছে। ঝিনুক তো ডুবে আছে প্রকৃতির মহিমান্বিত অন্য এক জগতে। হঠাৎ একজোড়া পা ওর সামনে এসে দাঁড়ালো। ঝিনুক পায়ের দিকে তাকিয়ে আছে। পা থেকে চোখ পা জোড়া মালিকের দিকে তাকালো। চমকে উঠল ঝিনুক। দুই পায়ে ভর দিয়ে বসেছিল। চমকে ওঠার কারণে ভর সামলাতে না পেরে ঘাসের উপর বসে পড়ল। তোর এই কৃষ্ণচূড়া ফুলের পাপড়ি কুড়ানোর বদ অভ্যাসটা গেল না আর? বলেই সমুদ্র ঘাসের উপর বসে পড়ল। ঘামে টি শার্টটা শরীরের সাথে লেপটে আছে। এমনিতেই সাদা টি শার্ট, তার উপর ঘামে ভেজা টি শার্টের উপরে শরীরের পেশি ভাঁজগুলো স্পষ্ট ফুলে উঠেছে। নিশ্চয়ই উনি জগিং করে সরাসরি ঝিনুকের সামনে এসে দাঁড়িয়েছে। ঝিনুক মাথাটা উঁচু করে সরাসরি সমুদ্রের চেহারার দিকে না তাকিয়ে শরীরের দিকেই তাকালো। নিজেকে কন্ট্রোল করার মহা চেষ্টায় ঝিনুক ব্যর্থ। ঝিনুক চোখ দিয়ে সমুদ্রকে গিলে খাচ্ছে। ঝিনুকের দিকে ঝুঁকিয়ে সমুদ্র ফিসফিস করে পড়ল, তাকিয়ে আছিস কেন? আমায় খেয়ে দেখবি? আমি কথা দিচ্ছি, খেলে মরতেও নিরাশ হবি না মাই চড়ুই গার্ল। সমুদ্রের কথা বিষম খেলেছিল। কাশি উঠে গেল। সমুদ্র ঝিনুকের থেকে কিছুটা দূরত্ব করে নিল। নিজেকে সামলিয়ে কিছু বলবে তার আগে সমুদ্র ঝিনুকের হাতে অনেকগুলো পাপড়ি দিয়ে বলল, থাক, তোকে খেতে হবে না। সময় হলে আমি আমার জিনিস হাসিল করে নিব। ও আচ্ছা, যেটা বলতে এসেছিলাম, তোর জন্য আমি টিউটর ঠিক করেছি। আজ আসবে। সে প্রতিদিন এসে পড়িয়ে যাবে, তাই আর কোচিং করতে হবে না। ঝিনুকের মন আরো বেশি খুশি হয়ে গেল। ঝিনুকও ওই কোচিংয়ে আর যেতে চায় না। আপাতত ঝিনুক বাইরে যেতে চায় না, তাই ও মাথা নাড়িয়ে পড়ল। আচ্ছা। এখন ঘরে চলো। হুটহাট করে বাগানে এমনভাবে বেখেয়ালিভাবে আসবি না, চল। সমুদ্রের কথার আগা মাথা কিছুই বুঝলো না। ক্ষণে এইরকম, ক্ষণে অন্যরকম। সমুদ্রের মতিগতি সত্যি ঝিনুকের মাথার ওপর দিয়ে যায়। যাক, আর কিছু না ভেবে ঝিনুক সমুদ্রের পিছু পিছু ঘরের দিকে চলল। প্রতিদিন বিকেলে একজন মেয়ে এসে ঝিনুককে পড়িয়ে যায়। অসাধারণ পর্নের স্টাইল তার। দেখতে দেখতে 1.5 মাস কেটে গেল। সমুদ্রের মুখোমুখি খুব একটা হচ্ছে না ঝিনুক। সমুদ্র খুবই ব্যস্ত সময় পার করছে। ঝিনুকও পড়াশোনা নিয়ে ব্যস্ত সময় পার করছে। কেন যেন মনে হচ্ছে সমুদ্র ও ঝিনুকে সময় দিচ্ছে ওর কেরিয়ারে এগিয়ে যাওয়ার জন্য, ওদের সম্পর্কটা নর্মাল করার জন্য হয়তো। তবে আগের থেকে ওদের মাঝে সম্পর্কটা একটু একটু করে নরমও হচ্ছে, গভীরের দিকে যাচ্ছে। আজ সারাটা দিন আকাশ মেঘলাময়। ঝিনুক সেই সকাল থেকে বসে আছে কখন বৃষ্টি আসবে, কিন্তু সারাটা দিন আকাশ শুধু গুরুম গুরুম করে ডেকেই গেল, আর বৃষ্টি আসলো না। সন্ধ্যাবেলা পড়তে বসেছে। কিছুক্ষণ পরে কনকনে ঠান্ডা বাতাস জানালা দিয়ে ঝিনুকের রুমে আসছে। ঝিনুকের শরীর হালকা কেঁপে উঠল। মন আর পড়তে বসলো না। প্রকৃতি তাকে যেন তার দিকে আহ্বান জানাচ্ছে বারবার। ঝিনুক ধীরে ধীরে হেঁটে বারান্দার দিকে এগিয়ে গেল। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। মন খুশিতে আত্মহারা হয়ে উঠল তার। ঝিনুক বারান্দা ছেড়ে দ্রুত ছাদের যাওয়ার মনস্থির করলো। দরজাটা একটু খুলে সেদিক দিয়ে উঁকে দিল। মা আর চাচির আশেপাশে থাকলে ঝিনুক কখনোই বৃষ্টিতে ভিজতে পারবে না। না, নেই, তারা সত্যিই নেই। উফ, আজ কি ভাগ্য, এতই ভালো। কি সুন্দর সায় দিচ্ছে ঝিনুককে আর পাইকে। ও লাগালো দৌড় ছাদের দিকে। শেখ রংমহলের বিশাল ছাদ, চারপাশে মাধ্যমা আকৃতির ছোট ছোট নানান রকমের গাছপালা লাগানো।
হালকা বাতাস বইছে, এরই মধ্যেই ঝুম বৃষ্টি হচ্ছে। ঝিনুক বৃষ্টিতে ভিজতে লাগলো। এদিক ওদিক ঘুরে ঘুরে দুহাত মিলে বৃষ্টি উপভোগ করছে। বৃষ্টিতে ভিজবে আর গান গাইবে না, তা বললে কি আর হয়? গুনগুনিয়ে একটা গান ধরল ঝিনুক, যেটা তার এই পরিস্থিতিতে খুব সহজে মিলে যায়। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। যুথি বনে ওই হাওয়া করে শুধু আসা যাওয়া, হায় হায় রে দিন যায় রে ভরে আধারে ভুবন। ঝিনুকের গুনগুনিয়ে গানের মাঝে অন্য আরেকজনের বিস্তার আঁচ করতেই ঝিনুক থেমে গেল। ঝিনুক ছাদের এক পাশে ছিল, অন্য পাশে তো লক্ষ্যই করিনি। শুনেছি সন্ধ্যাবেলা ভূত পিশাচেরা ঘুরে বেড়ায়। ঝিনুক যে বৃষ্টি টানে ছাদে এসে চুল ছেড়ে ধেই ধেই করে নাচতে শুরু করেছে, তার উপর নিশ্চয়ই কোনো জিন পরীর নজর লাগছে। চারপাশ ঘন কুচকুচে কালো। ঝিনুকের মনের ভয় চারপাশে পরিবেশটাকে তার চোখে আরো বেশি কুচকুচে কালো করে তুলল। একটা ঠোক গেল ঝিনুক, আস্তে আস্তে পিঠের দিকে তাকালো। ছাদের যে দিকটা ঝিনুক যায় নাই, হঠাৎ করে বিদ্যুৎ চমকে উঠল। বৃষ্টির মধ্যে ঝিনুক বিশাল আকৃতির এক ছায়া মূর্তি দেখে এক চিৎকার দিয়ে হাঁটু মুড়ে বসে পড়ল। ঝিনুকের চিৎকার বাড়ির ভেতর কেউ শুনতেই পাবে না। মুষলধারে বৃষ্টি বেগ বৃদ্ধি পাচ্ছেই। দুই হাত দিয়ে মুখ চেপে ধরে পড়ল। আমার উপর ভর করো না, আমার উপর ভর করো না, প্লিজ ভর করো না। আমি আমার মায়ের একটা মাত্র মেয়ে। আমি এই জীবনে আর কখনোই ছাদে আসবো না, দিনেও আসবো না, আমাকে বেরো না। ঝিনুক এগুলো বলছিল, এরই মধ্যে হঠাৎ ওর ঘাড়ে কারো স্পর্শ পেতেই ঝিনুক আরো বেশি আবল তাবল বলা শুরু করলো। আমার একটা মাত্র ঘাড় মোটকে দিও না। আমি আরো বাঁচতে চাই, 2-4টা বাচ্চার মা হতে চাই। আমার মাথা একটাই ছিঁড়ে নিয়ে যেও না মা, বাবা গো। হো করে হাসির আওয়াজ শুনে ঝিনুকে টনক নড়ে উঠল। প্রথমে ভয় পেল, পরবর্তীতে হাসির আওয়াজ শুনে কিছুটা চেনা চেনা লাগলো। আরে এটা তো সমুদ্রের হাসির আওয়াজ। ঝিনুক টুক করে হাতটা নামিয়ে তাকালো। এরই মধ্যেই আরেকবার আকাশে বিদ্যুৎ চমকে উঠল। ঝিনুক না করে ছিটকে দূরে সরে গেল। পড়লাম এত সমুদ্র ভাইয়ার রূপ ধারণ, এই তো সমুদ্র ভাইয়ার রূপ ধারণ করে এসছে। আমাকে ধরো, আমাকে ধরো না, যাও যাও যাও, চলে যাও, না না নয় আমি দরুদ পড়ে ফু দিব, যাও। চুপ, একদম চুপ। সব সময় মনে ড্রামাটিক সিন কল্পনা করে বাস্তবে পরিণত করার চেষ্টা করে। একদম ড্রামা করবি না, চুপ। ড্রামা কুইন। আপনি সমুদ্র ভাইয়া? সমুদ্র মুখ ফেংচে বলা, না, আমি তোর সাইয়া, তোর যমরাজ, ঘাড় মোটকে খেতে এসেছি, আয় খাই। ঝিনুক দ্রুত সমুদ্রের দিকে এগিয়ে এলো। ওপর থেকে নিচে ভালো করে তাকালো, তারপর হাতটা ধরে কুট্টুস করে একটা কামড় বসিয়ে দিল। উফ, ঝিনুক ছাড় বলছি, ছাড়। রাক্ষসে মাইয়া, আল্লাহ দাঁত বসে গেল। এই হারে বদমাইশ, তুই কি কুত্তি নাকি? ছাড়। সমুদ্রকে ছেড়ে দিল। হে হে করে 32 পাটি দাঁত বের করে হাসল ঝিনুক, বলা, ঠিক আছে আপনি সমুদ্র ভাইয়াই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুধু ভয় পাচ্ছিলাম। সমুদ্র ভাইয়া আপনিও ভয় পেয়েছেন তাই না? সমুদ্র ঝিনুকের মাথায় টোকা দিয়ে বলল, তোর মতো বলদ ভিতর ডিম আমি। ইস, আইসে সাহসী। আমিও ভয় পাইনি। বলতে বলতেই আকাশে দিল এমন একটা হাঁক, বিদ্যুৎ চমক। চারপাশ আলোকিত হয়ে গেল কয়েক সেকেন্ডের জন্য। আর আগের বারের তুলনায় এবার বজ্রপাতটা একটু বেশিই হলো। ঝিনুক আর স্থির থাকতে পারল না। ঝিনুক চিৎকার দিয়ে সমুদ্রের বুকে মুখ গুজে তাকে জড়িয়ে ধরল। সমুদ্র কেঁপে উঠল। এমন একটা পরিস্থিতির মুখোমুখি এখন সে হতে চায় না। সমুদ্র বলা বাহুল্য ম্যাচিউর একজন পুরুষ। নিজের শখের নারীকে কাছে পাওয়ার কামনা প্রতিনিয়তই জেগে উঠবে, এটাই স্বাভাবিক। তবু সে নিজেকে নিয়ন্ত্রণ রাখার হাজারো ব্যস্ত কৌশল অবলম্বন করছে বারবার। ঝিনুকের কাছ থেকে দূরে থাকার এটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। ঝিনুক 19-এ পা দিয়েছে, বড় হয়েছে, কিন্তু এখনো কিছুটা ইম্যাচিউর রয়ে গেছে। সে তো কিছুটা
সময় দিতে চেয়েছিল, কিন্তু ঝিনুকের এমন কাছে আসে সমুদ্রের বাঁধ ভেঙে চুরমার করে দিচ্ছে। সমুদ্র নিজেকে ভেতর থেকে শান্ত রাখার চেষ্টা করছে। এরই মধ্যেই তার প্রিয়তমা তার দিকে মুখ তুলে তাকালো। তার চড়ুই বউকে এখন তার কাছে খুবই লোভনীয় লাগছে। সমুদ্রের সবরের বাঁধ ভেঙে গেল। ঝিনুক সমান তালে কাঁপছে, খুব বেশি বৃষ্টিতে ভেজা হয়ে গেছে। শরীর সহ ঠোঁট দুটি কেঁপে কেঁপে উঠছে। ঝিনুক সমুদ্রের দিকে তাকালো, নিশ্চিত সেও ঠান্ডা অনুভব করছে। ঝিনুক কিছু বলতে যাবে, তার আগে সমুদ্র একটু ঝুঁকে ঝিনুকের কপালে একটা পরশ এঁকে দিল। ঝিনুক আরো বেশি কেঁপে উঠল। ইস, ভুলেই গেছে সে পরিপক্ক একজন পুরুষ, ঝিনুকও পরিপক্ক একজন নারী। অবশ্য তাদের এরকম পরিস্থিতিতে আসা উচিত হয়নি। 2 দিয়ে 5 হতে বেশি সময় লাগবে না। ঝিনুকের চিন্তা ভাবনার মধ্যে সমুদ্র ঝিনুকের ঠোঁটগুলো তার আয়ত্তে নিয়ে গেল। সেদিনের থেকেও আজ আরো বেশি গভীরভাবে তাকে চুম্বন করছে। সমুদ্রের হাত দুটো ঝিনুকের কোমরের উপর রাখতেই ঝিনুকের শরীরে রন্ধে রন্ধে শিহরণ তীরন্দাজের মতো খেলে উঠল। ঝিনুক মুহূর্তে সব কিছু ভুলে গেল, অন্য এক জগতে হারিয়ে গেল। সমুদ্র গভীরভাবে তার চড়ুই বউকে নিজের মধ্যে জড়িয়ে নিল। সমুদ্র তার প্রিয়তমার কোমর সহ কিছু স্পর্শকাতর স্থানে হাত রাখতেই প্রিয়তমা আরো বেশি নেশালো অবস্থায় তাকে আহ্বান করল। সমুদ্রের মন ও শরীর চাচ্ছে প্রিয়তমাকে সম্পূর্ণ নিজের করে পাওয়ার জন্য, কিন্তু মস্তিষ্ক অন্য কিছু বলছে। মস্তিষ্ক তাকে বলছে তার প্রিয়তমাকে আরো কিছুটা সময় দিতে। মন এবং মস্তিষ্কের লড়াইয়ে সমুদ্র মস্তিষ্ককে জিত প্রদান করলাম। দীর্ঘ মিনিট ক্ষণ চুম্বন করার পর দুজন প্রাপ্তবয়স্ক নারী পুরুষও হাঁপিয়ে উঠেছে। ঝিনুক সম্পূর্ণ এক জগতে ডুবে আছে। সমুদ্রের ছোঁয়ায় ঝিনুক অন্যরকম অদ্ভুত শিহরণের সাথে পরিচয় হয়েছে। স্পন্দন বেড়ে 4 গুণ দ্রুত চলছে। ঝিনুকের এইরকম শিহরণ ভালো লাগছে। ঝিনুক গভীর থেকে গভীরতর নেশায় হারিয়ে যাচ্ছে, হাঁপিয়ে গেছে। সমুদ্র তার প্রিয়তমার কপালে কপাল রেখে গভীর নেশালো কণ্ঠে বলল, চড়ুই, আমাকে এরকম উত্তেজিত না করলেও পারতি। নিজের মতো আমাকেও এলোমেলো করে দিয়েছিস তুই। তুই জানিস আমার কত কষ্ট হচ্ছে। সমুদ্রের গভীর কণ্ঠস্বর পেয়ে ঝিনুকের নিঃশ্বাস আরো বেড়ে গেল। এটা কেমন নেশাময় কণ্ঠস্বর! ঝিনুক চোখ খুলে সমুদ্রের দিকে তাকালো। সমুদ্র চোখ বন্ধ করে আছে হয়তো। ঝিনুক তার গালের খোঁচা খোঁচা দাড়ির উপর হাত রেখে বলল, সমুদ্র ভাইয়া। সমুদ্র দ্রুত ঝিনুকের থেকে দূরে সরে গেল। ঝিনুক ফ্রিকুচকে তাকালো। সমুদ্র বলল, ঝিনুক, সোজা রুমে যা, তোকে যেন এখানে না দেখি। যা যা। ঝিনুকের মন খারাপ হয়ে গেল। সমুদ্র এত গিরগিটির মতো রং পরিবর্তনশীল কেন? ঝিনুক আর দাঁড়িয়ে থাকতে পারল না। অপমান বোধ ও লজ্জা কাজ করল। চোখ ছলছল করে উঠল। ভালো করে বললেও তো চলতো। ঝিনুক কি তার কাছে এসেছিল নাকি? সেই তো এসেছিল। দৌড়ে রুমের দিকে চলে এলো। সমুদ্র জানে ঝিনুক কষ্ট পেয়েছে খুব, কিন্তু তাছাড়া যে অন্য কোনো উপায় ছিল না। মিনিট 5 পর সমুদ্র নিচে গেল। প্রকৃতি যেন অন্য এক খেলা খেলতে বসেছে। মুষলধারে বৃষ্টির বেগ আরো বৃদ্ধি পেল। সারা রাত ধরে বৃষ্টির বাতাস চলতেই থাকলো। বিয়ে নামক পবিত্র বন্ধনে আবদ্ধ থেকেও 2 নরনারী 2 রুমে মন খারাপ করে রাত্রি যাপন করল। কাল রাতে লম্বা ঝড় বৃষ্টি যাওয়ার পর সুন্দর স্নিগ্ধ এক সকালের আগমন। বৃষ্টি যেন প্রকৃতিকে নতুন করে জাগিয়ে তুলেছে। সেই সকালে উঠেছে ঝিনুক। এখনো বই হাতে নিয়ে মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করছে। ঘড়ির কাঁটা সকাল 8টা বাজে। কিছুতেই পড়ায় মন বসাতে পারছে না। রাতের ঘটনাটা বারবার মনে পড়েছে। এক অদ্ভুত কষ্ট মনে হানা দিচ্ছে। তার উপর মন লজ্জা পাচ্ছে। মস্তিষ্ক রেড সিগন্যাল দিচ্ছে সমুদ্রের সামনে যেন না যায়। কিভাবে তার চোখে চোখ রাখবে? ইস, কি লজ্জা! কাল কেমন অপ্রত্যাশিত ঘটনা ঘটে গেলে কি হতো? যাই হোক, যেখানে ঝিনুক আর সমুদ্র একসাথে থাকবে সেখানে অদ্ভুত অদ্ভুত কাণ্ড ঘটবে না তা কি করে হয়? তাই তো এখনো ড্রয়িং রুমে খেতে যায়নি ঝিনুক। এরই মধ্যে একবার সখিনা এসেছিল, খাবার খাওয়ার জন্য ডেকে গেছে। ঝিনুক বলেছে পরে খাবে, কিন্তু কৌশলে সমুদ্রের কথা জিজ্ঞেস করেছিল সে আছে কিনা। সখিনা মেয়েটি উত্তর না দিয়ে খিলখিল করে হেসে উঠল। রাগে দুঃখে ওর
রুম থেকে বের করে দিয়েছে ওরে। কলমের ছিপি মুখে নিয়ে ভাবছে কি করে নিচে যাবে। নিশ্চয়ই নিচে গেলে সমুদ্রের সামনে পড়তে হবে। কি যন্ত্রণা। কিন্তু আজ না হোক কাল, কাল না হোক পরশু, সামনে তো পড়তেই হবে ঝিনুককে। সব কিছু বাদ দিয়ে নিচে যাওয়ার জন্য মনস্থির করতে ঝিনুকের রুমে কারো প্রবেশ। ধ্যান ভাঙলো প্রবেশকারীর দিকে তাকাতে চোখ ছানা বড়া হয়ে যাওয়ার উপক্রম। যার সামনে যাওয়ার নিয়ে এত ঝড় বৃষ্টি মনে ঘুরপাক খাচ্ছে, তিনি ঝিনুকের রুমে হাজির, তাও মুখে দুষ্টু হাসি নিয়ে। ঝিনুকের চোখ তার চোখে পড়তে ঝিনুকের মন বাগানে লজ্জারা হানা দিল। ঝিনুক বইয়ের ভাঁজে মুখ গুজল। বাব্বা, লজ্জাও পাস নাকি? জানতাম না তো। দেখি দেখি তোর লজ্জা মুখখানা দেখি একটু।